স্বাগত অনুপক্ষ অনুষ্ঠানে নারীর সম অধিকারের লড়াই এর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। এই অনুষ্ঠানে সপ্তাহে দুদিন আমরা তুলে ধরার চেষ্টা করি নারীর সাফল্য, নারীর ব্যর্থতা, নারীর এগিয়ে যাওয়া, নারীর প্রতিবন্ধকতা, নারীর প্রতি ঘটে যাওয়া নানান সহিংসতার খবর আমরা তুলে আনার চেষ্টা করি। নারীবাদ, নারী অধিকার আর নারীর অবস্থান এই সমাজে এবং কখনো কখনো সারা বিশ্বেই এখন ঠিক কী চেহারায় আছে তা খুঁজে দেখার চেষ্টা করি। শুধু আমরাই নই, বলেন আপনারাও। আপনাদের প্রশ্ন মতামত আমরা নেই, তাই অন্য পক্ষ আসলে আপনারও পক্ষ। আজ আমরা কথা বলবো হোয়াইট হাউসে ফার্স্ট লেডিদের আসা যাওয়া এই বিষয়টি নিয়ে। কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন লেখক ও সাংবাদিক মাসুদা ভাট্টি এবং কলাম লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট লীনা পারভিন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি তো আসলে বিষয়টি বলেই ফেললাম, ফার্স্ট লেডিদের আসা যাওয়া। একটা বিষয় আমি প্রথমেই আপনাদের দুজনের কাছে একটু একটু করে জানতে চাইবো যে এই জিনিসটা আসলে কি, এই যে ফার্স্ট লেডি, মানে সেই 18 শতক থেকে আমরা জানি যে মার্কিন রাজনৈতিক এই সামাজিক প্রেক্ষাপটে এই ফার্স্ট লেডি পদটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসে, কিন্তু এটা কোনো দাপ্তরিক স্বীকৃতি নাই। কিন্তু এই ফার্স্ট লেডি নিয়ে আমরা অনেক আলোচনা করছি। কে ফার্স্ট লেডি হচ্ছেন, ফার্স্ট লেডি কি পড়ছেন, কিভাবে বাচ্চা পালন করছেন, কি পোশাক পরছেন, কি রঙের লিপস্টিক মাখছেন, কেন, মানে ফার্স্ট লেডির এই বিষয়গুলো নিয়ে কেন আলোচনা হতে হবে? প্রথমে মাসুদা ভাট্টি, আপনি যদি বলেন। ধন্যবাদ রুমি। আসলে ফার্স্ট লেডি অলংকার বলতে পারেন আপনি, আলংকারিক, খুবই আলংকারিক, ভীষণ আলংকারিক। এবং এই অলংকার আসলে কখনো কখনো অনেক ক্ষেত্রে, যেমন ধরেন ন্যান্সি রিগান যখন ছিলেন, এই অলংকারটিকে আসলে খুব গ্ল্যামারাস করা হয়েছিল, ভীষণ গ্ল্যামারাস করা হয়েছিল। হিলারির সময়ও, হিলারি যখন ফার্স্ট লেডি ছিলেন তখন তিনি আসলে নিজেকে ফার্স্ট লেডি পরিচয় দিতে খুবই আনন্দ বোধ করতেন। এবং তিনি কখনো তার যে একটি আইনজীবী পরিচয় আছে, হার্ভার্ডের শিক্ষা আছে, তার যে একটি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন, সেই ইতিহাস তিনি ভুলে গিয়েছিলেন। ভুলে গিয়ে সম্পূর্ণই মিসেস ক্লিন্টন অথবা ইউএস প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। মিশেল ওবামার ক্ষেত্রে আমরা তাই দেখেছি। সেক্ষেত্রে এইটি আসলে আমরা এটি নিয়ে আলোচনা আমার কাছে এক ধরনের মনে হচ্ছে যে আমরা আমাদের নিজেদেরকে একটু ডিগ্রেড করছি, একটু বাড়াবাড়ি করে ফেলছি। না না, বাড়াবাড়ি না, ডিগ্রেড করছি। কেন জানেন? এই কারণে যে আসলে তারা তাদের সেইংস অথবা তাদের কোনো নীতি নির্ধারণী ক্ষমতা নেই, তারা কোনো কিছু বদলাতে পারেন না। যদি বদলাতে পারতেন তাহলে আজকে ধরুন আমরা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতাম না। তাকে নিয়ে বা যিনি যাবেন এখন হোয়াইট হাউসে, যিনি যাবেন, তার রেস নিয়ে, তার মডেল সত্তা নিয়ে, তার ফিগার নিয়ে আমরা আলোচনা করতাম না। তা আমরা কি নিয়ে কথা বলতাম? যে এই ফার্স্ট লেডি যাচ্ছে, উনি কি কি বদল নিয়ে আসতে পারেন পৃথিবীর নারীদের জন্য, আমেরিকান নারীদের জন্য, এবং ধরুন শুধু নারী কেন, মানুষের জন্য। আমরা কেন নারী শুধু বলছি? যে কারণে আমি সবসময় বরাবর একটি কথা বলছি যে হিলারি ক্লিন্টন যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি ওনার নারী কার্ড, উইমেন কার্ডটা প্লে করেছেন। আমি সেটার ঘোর বিরোধী ছিলাম এবং এখনো আছি। কারণ যদি নারী হিসেবেই তাকে আমার ভোট দিতে হয়, তাহলে তো আমি একটা জেন্ডার বায়াসড অবস্থান নিয়ে নিচ্ছি। নারী হিসেবেই কেন আমাকে ভোট দিতে হবে? আর এই পলিটিক্স তো আর অনেক কিছু আছে। কেন তিনি হেরে গেলেন সেটা শুধুই নারীদেরকে আমেরিকানরা ভোট দিবেন না, মোটেই তা নয়, আরো অনেক অনেক আছে। আমি একটু যদি লীনা পারভিন আপনার কাছে আসি, এই যে মাসুদা ভাট্টি যেটি বললেন যে তার ফিগার, তার মডেলিং ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি, এবং আমরা পত্র পত্রিকা পোর্টাল সব জায়গায় আমরা দেখি যে মেলানিয়াকে এক ধরনের সুন্দরী, এই ধরনের একটা বাক্য, নগ্ন নগ্ন, মানে এই যে বিষয়গুলো যেগুলো মানে এক ধরনের বিশেষণ দিয়ে, এবং আমরা আসলেই তিনি কোনো পরিবর্তন আনতে পারেন কিনা সেই বিষয়টিকে মাথায় না রেখে একজন নারী ফার্স্ট লেডি হচ্ছেন, তার একটা দিককে তুলে ধরার একটা চেষ্টা না, আসলে আমাদের মাথার মধ্যে সেট হয়ে থাকা যেই ভাবনাগুলো, সেখান থেকেই আসলে পত্রপত্রিকায় বা বিভিন্ন জায়গায় আমরা যে রিফ্লেকশনটা দেখি, আলোচনাও দেখি, এবং সেই কারণেই বোধহয় আমরা আবারও আলোচনা করতে বসেছি আর কি। হ্যাঁ, ধন্যবাদ উর্মি। আমি প্রথমে যেটা বলবো যে আসলে ফার্স্ট লেডি এই শব্দটা নিয়ে আমার নিজেরও এক ধরনের আপত্তিকর আছে। এটা পুরোপুরি মাসুদ আপা যেটা বললেন, এটা মানে আলংকারিক একটা সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র আমেরিকার একজন প্রেসিডেন্টের বউ হিসেবে কে আসবেন সেটাও একটা আলোচনার বিষয়বস্তু হয়ে যায়। তো আমি মনে করি যে আপনি যেটা বললেন যে মেলানিয়াকে নিয়ে এখন যেটা হচ্ছে, এটা
পুরোপুরি কিন্তু ট্রাম্প বিরোধী যেই সেন্টিমেন্টটা আছে সেইখান থেকে আমি যেটা মানে আমার যেটা অ্যানালাইসিস, আসলে ট্রাম্পকে ঘায়েল করার ক্ষেত্রে পলিটিক্যালি কোনো ধরনের তারা করতে পারছে না, স্ট্যান্ড করতে পারছে না। তো সেই ক্ষেত্রে তার ওয়াইফের যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রথম কথা সে একজন কিন্তু মাইগ্রেট করা একজন আমেরিকান, সে অন্য কান্ট্রি ন্যাশনাল, রাশিয়ান তার সরি হ্যাঁ তার স্লোভেনিয়ার হচ্ছে তার অরিজিনিটি। তো সেইখান থেকে সে একজন মাইগ্রেট করে এসছে। তার মডেলিং একটা পেশা বা তার নেশাও আমি বলতে পারি। তো সেই ক্ষেত্রে তার তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ভূমিকা থাকবে না। শুধুমাত্র আমরা কি দেখি, ফার্স্ট লেডিদেরকে দেখি কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, সিএসআর জাতীয় যে কার্যক্রমগুলো আছে, বা প্রেসিডেন্টের যে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে তারা কাজ সামাজিক করবেন, ইস্যু নিয়ে আশা করা হয়। বাট আমরা সেরকম এফেক্টিভ কোনো অ্যাক্টিভিটিস কিন্তু দেখি না যেটা নারী বা শিশুদের মানে জীবনের ক্ষেত্রে বা জীবনধারার ক্ষেত্রে খুব বড় কোনো পরিবর্তনে তাদের কোনো ভূমিকা দেখি না। আমরা বললাম যে কোনো পিছিয়ে পড়া মানুষের না, আমি যদি প্রচলিত অর্থেও বলি যে একদম ফার্স্ট লেডি নারী হিসেবে মূলত নারীদের জন্য কিছু সিম্প্যাথাইজ থাকবেন, আমরা কিন্তু সেই ধরনের পলিসিগত কোনো পরিবর্তন আমরা দেখি না, বিকজ তার রাষ্ট্রীয় কার্যক্রমে সেরকম কোনো থাকে না। তো আজকের দিনে আমরা প্রতি মুহূর্তেই কিন্তু নারীদেরকে দেখছি যে কোনো ধরনের ঘটনাই ঘটুক না কেন, সেটা আমার বাংলাদেশ হোক আর যেটা মানে উন্নত দেশগুলোতেও যদি হয়, নারী কেন্দ্রিক কোনো ঘটনা যখন আমরা পাই, আমরা আলোচনা করতে খুব বেশি আনন্দ বোধ করি এবং এত রসালো আলোচনা আমরা করতে পছন্দ করি। এবং আপনি দেখবেন যে পাবলিক সেন্টিমেন্টটা অটোমেটিক কিন্তু সেই দিকে চলে যায়। আজকে মেলানিয়াকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আমি মনে করি না যে সে এই জায়গাটা ডিজার্ভ করে। একটা মানুষের পেশা কিন্তু যে কোনো কিছু হতে পারে। এখন তার যদি পছন্দ হয় যে সে নুড কোনো ছবি দিয়ে নিজেকে ফেমাস করবে, সেটা তার ব্যক্তিগত ইস্যু। এইটার সাথে আমেরিকা কিভাবে চলবে, ট্রাম্প প্রেসিডেন্ট হলে আমেরিকা কি ধ্বংস আসবে, সারা বিশ্বে কি ইম্প্যাক্ট পড়বে, এটা সেই জায়গাটাতেই আমরা মাস্টার ভাই আপনার কাছে ফিরবো। আসলে আমাদের আলোচনাটা কিন্তু সেই জন্যই, এই যে রসালো আলোচনার কথাটা বলা হচ্ছে, এতে আসলে আমাদের মানুষটাও অনেকখানি বোধহয় বোঝা যায়। এবং আমেরিকাকে সারা বিশ্বের প্রবণতা, এটা শুধু বাঙালিদের প্রবণতা তা কিন্তু নয়, এটা ডিফারেনশিয়েট করা যাচ্ছে না প্রবণতা। এই কারণে যে ধরুন মিশেল ওবামা যখন ফার্স্ট লেডি ছিলেন, তখন মিশেল ওবামার গায়ের রং, মিশেল ওবামা কি পড়ছেন, তার কোন মানে স্কার্ট টপ পড়ছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তার মেয়েদেরকে নিয়ে, মিশেল ওবামার মেয়েদেরকে নিয়ে সবসময় আলোচনা হয়েছে, চেলসিকে নিয়ে প্রচুর আলোচনা ছিল। কিন্তু আমরা সেটি বাদ দিই, সেটি বাদ দিয়ে প্রসঙ্গটি তুলেছেন, যেমন ধরুন ট্রাম্পকে ঘায়েল করার জন্য। দেখুন আমরা কি ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম যে 2008 সালে যখন প্রথম ওবামা প্রেসিডেন্ট হলেন, তখন ভেবেছিলাম যে বিশ্বে শান্তির বাতাস বয়ে যাবে, একদম আমরা নতুন একটা বিশ্ব পাবো। কারণ আমেরিকা একজন শুধু কালো প্রেসিডেন্ট নয়, যার একটা মুসলিম ব্যাকগ্রাউন্ড আছে, তাকে নির্বাচিত করেছে। আমরা কি এটা ভেবেছিলাম, এবং চেঞ্জ নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি এরকম স্লোগান দিয়ে দেখুন 8 বছর 2016 সালে আমরা দাঁড়িয়ে আছি। এখন 2016 সাল শেষ হয়ে যাচ্ছে, আরেকটি প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। আমরা কি পেয়েছি? আইসিস পেয়েছি, গাদ্দাফিকে নোংরাভাবে নির্মমভাবে হত্যা পেয়েছি, ইরাকের অবস্থা খারাপ, মধ্যপ্রাচ্য ভয়াবহ অবস্থা খারাপ, হাইতিতে এবং অবস্থা খারাপ, এবং দেশে দেশে যে আগে ধরুন সিআইএ এর পলিসি ছিল যে সরকার পরিবর্তন করবে এবং অগণতান্ত্রিক সরকার করবে, আনবে, আমরা বাংলাদেশেও সেই চেষ্টা দেখেছি অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, এবং আমেরিকার মদদেই দেখেছি। এই যে বিষয়গুলো, এটিতে আসলে কাউন্ট হয়। আর দ্বিতীয় কথা, দুটো মেয়াদে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট থাকার পরে তৃতীয় মেয়াদে আবার ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে আনবে আমেরিকান নাগরিকরা, আমরা কেন এরকম ভাবছি? আমরা কেন এই প্রসঙ্গটি আমি কোনো আলোচনায় দেখছি না যে ট্রাম্পের আসার পেছনে এটি একটি বড় কারণ, যে থার্ড টার্ম কেন একজন ডেমোক্র্যাটকে আনতেই হবে, বা কি এমন দিয়েছে যা রিপাবলিকান দিতে পারে না, এর আগের বুশ গভর্নমেন্ট দিতে পারেনি। বরং বুশ গভর্নমেন্ট আমেরিকানদের এমন একটা উল্লম্ফনের শক্তি দিয়েছিল যে যেখানে যাওয়া যায় আক্রমণ করে তেল নিয়ে আসা যায়, পয়সা নিয়ে আসা যায়। হ্যাঁ, এবং আমেরিকার যদি আপনি ধরেন বাণিজ্যিক দৃষ্টিতেও দেখেন, আমেরিকার বাণিজ্য সেই সময় খুব ভালো হয়েছিল। তাহলে আমরা ট্রাম্পকে ঘায়েল করার জন্য মানে আর কোনো অস্ত্র তো আসলেই পাচ্ছি না। সুতরাং তাকে ঘায়েল করার জন্য নারী ইস্যুটি, নারীকে তিনি কিভাবে দেখেন, নারীকে কিভাবে তিনি অপমান করেন, এটা শুধু ট্রাম্পের দৃষ্টির তো মোস্ট মানে 99% পুরুষের দৃষ্টি এরকম, সারা পৃথিবীর পুরুষের দৃষ্টি। আমরা কেন শুধু ট্রাম্পের দৃষ্টির কথা বলছি? মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা সর্বশেষ যে প্রসঙ্গটি যে বলতে চাই, যে ট্রাম্প সংখ্যালঘুদের বা মুসলিমদেরকে পছন্দ করে না, বের করে দেবে, হেন তেন, খুবই কঠিন মনোভাব। বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে আজকে আমরা সংখ্যালঘু নির্যাতনের যে
মানে ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি। আমরা কেউ কিন্তু সে বিষয়ে একটা কথা বলছি না, ট্রাম্প করলেই দোষ হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, আমার মানে প্রতিবাদ হচ্ছে সেইখানে যেখানে যে এটি আসলে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এবং এই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়েই ট্রাম্পকেও দেখা হচ্ছে, হিলারিকেও দেখা হয়েছিল, এবং ট্রাম্পের স্ত্রীকে এখন ফার্স্ট লেডিকে মানে দেখানো হবে। ক্লিনটন যদি, হিলারি ক্লিনটন ক্ষমতায় আসলে আমরা কি আজকে ফার্স্ট ল্যাডা নিয়ে কথা বলতাম, ইয়েকে নিয়ে কথা বলতাম না, আমরা বলতাম সেটাই, মানে না। ওই যে লিবারাল আমরা বলছি যে এটা একটা মানে মুক্ত চিন্তার ফানুস ওড়াচ্ছে, আসলে কাজটা কি করছে বা কাজটা কি করেছে সেটা তো মানুষ মনে রাখে। আমি আমেরিকান জনগণের কথা বলছি। সো এটার পেছনে আমরা আসলে মনে রাখি, আমেরিকান জনগণ একা না, কেন আমি হবে? এই নির্বাচনটার ইস্যুতে বলছি আর কি, যে কেন হিলারি পারলেন না, সেটার পেছনে শুধু যদি আমি এই কারণটা দেখি যে নারী হিসেবে ভোট দেননি, এটা মোটেও তা নয়। তারা কি করেছেন সেটা তো আসলে মানুষ মনে রাখে, ফানুস উড়িয়েছেন। আমরা কেন হিলারিকে শুধুমাত্র নারী হিসেবে ভোট দিতে যাব? হিলারিকে আমি একজন কেন ট্রাম্পের সমমানের একজন মানুষ হিসেবে দেখতে পাচ্ছি না? সেই জায়গাটি লিনা, আপনি বলছিলেন কিছু। না, আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আজকে ট্রাম্পকে দেখবেন, মেলানিয়ার যতগুলো রিপোর্ট আছে, মেলানিয়াকে নিয়ে যতগুলো ফিচার হয়েছে, প্রত্যেকটাতে কিন্তু ট্রাম্পকে যুক্ত করা হয়েছে। আমি কিছুদিন আগে একটা জিনিস পড়ছিলাম, সেখানে আপনার মানে শুরুই হয়েছে যে ট্রাম্প তাদেরকে রিকোয়েস্ট করেছে, মেলানিয়া ইজ দ্য বিউটিফুল লেডি, সো মেলানিয়াকে এই ধরনের নুড কোনো ছবি করার জন্য সে এমফেসাইজ দিয়েছে, কারণ ট্রাম্পের চোখে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দিস ওয়ার্ল্ড। সো সেটা হতেই পারে, সে যাকে ভালোবাসে তাকে সবচেয়ে বেশি বিউটিফুল তার চোখে লাগতেই পারে। এখন এইটাকে যে লিঙ্ক করা, হ্যাঁ, আমার মনে হয় যে এখন যেটা ট্রাম্প বিরোধী যে ইয়েটা হচ্ছে, ওখানে মুভমেন্টটা হচ্ছে, সেইখানে বেশিরভাগ আসা উচিত পলিটিক্যাল, ইকোনমিক্যাল এবং আমেরিকার ফিউচার, এই জায়গাগুলোকে এমফেসাইজ করে ওয়াই তারা মনে করছে যে ট্রাম্প আসলে এখানে যোগ্য প্রেসিডেন্ট হবার মতো না, প্রার্থী না। আরেকটা প্রশ্ন, আজকে তারা যেভাবে নেমেছে, তাহলে ট্রাম্প কাদের ভোটে আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হলো? সে তো মেজরিটি ভোট পেয়েছে। সো মেজরিটি ভোটটা কিভাবে তাহলে নিশ্চিত হলো? তাহলে ইলেকশনের আগে কি তারা কোনোভাবেই ভাবেনি? আমি মনে করি না যে আমেরিকান জনগণ এতটা বোকা যে তারা তাদের প্রেসিডেন্টকে না বুঝে শুনেই অথবা না চিনেই, যেটা আপনার ব্রেক্সিটের সময় হয়েছিল, যে গুগলের সবচেয়ে বেশি মানে হয়েছিল যে হোয়াট ইজ ব্রেক্সিট, সো তারা না বুঝেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হওয়ার জন্য ভোট দিয়েছিল। সো আমি আমেরিকানদেরকে এতটা বোকা মনে করি না। এখন তাহলে যে মুভমেন্টটা হচ্ছে, সেই মুভমেন্টটা রিয়েলি হওয়া উচিত হচ্ছে ট্রাম্পের অযোগ্যতা, প্রেসিডেন্ট হিসেবে সে কোথায় ফেলিওর হবে। আর আমেরিকানরা আজকে একটা বিশাল সংকটের মধ্যে পড়েছে যে তাদের ফিউচার কোথায় যাবে। তাদের ইকোনমির অবস্থা যে খুব বেশি ভালো তা না, মাসুদ আপা যেটা বললেন, আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন অনেক বেশি। হ্যাঁ, মানে মূলত ওবামার একটা ক্যারিজমেটিক একটা ক্যারেক্টার ছিল, যেটা দিয়ে সারা বিশ্ব মুগ্ধ ছিল। তার যে সেই প্রথম বক্তৃতা চেঞ্জ, সেই চেঞ্জে কিন্তু আমরা নিজেরাও বলেছিলাম। সত্যি কথা যদি বলেন, আমি নিজেও ইমপ্রেসড। তার বক্তৃতা, প্রতিটা বক্তৃতাই কিন্তু ইমপ্রেস করে। স্টিল নাও আমি যখন ইউটিউবে তার বক্তৃতাগুলি শুনি, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য মানে মোস্ট ওয়ান্ডারফুল স্পিচ, খুবই ইন্সপায়ারিং, খুবই এরকমই একজন লিডারের হওয়া উচিত। কিন্তু বাস্তবে আসলে আমেরিকা কত দূর এগিয়েছে? আমরা সবচেয়ে বেশি উপহার পেয়েছি আপা যেটা বলেছে আইসিস এর উত্থানটা। এবং আমার মনে হয় যে বক্তৃতা ভালো, কিন্তু আমার মনে হয় যে হিলারির নির্বাচন না হওয়ার পিছনে এই যে ফ্যানাটিক তার যেই ইনভলভমেন্টটা ছিল, আর তার যেই আপনার ইমেইলের যে কেলেঙ্কারিটা, এটা কিন্তু অনেক বড়। আমরা একটা বিরতির সময় চলে যাচ্ছি। আমার মনে হয় যে আমরা খুবই একটা আগ্রহ উদ্দীপক একটা আলোচনা আশা করি করতে পারবো। বিরতি থেকে ফিরে এসে আবার কথা বলছি। আমরা আছি অন্য পক্ষ অনুষ্ঠানে, কথা বলছি বিষয় নিয়ে, যে মেলানিয়া, কথা বলছি হিলারি, সব বিষয় নিয়ে ফিরছি কিছুক্ষণ বাদেই, সঙ্গে থাকুন। আমরা আছি অন্য পক্ষ অনুষ্ঠানে, কথা বলছি হোয়াইট হাউসে ফার্স্ট লেডিদের আসা যাওয়া এই বিষয়টি নিয়ে। আমার সঙ্গে আছেন মাসুদা ভাট্টি, আছেন লিনা পারভিন। আমরা কথা বলছিলাম তো পুরো বিষয়টি নিয়ে, কিন্তু একটা বিষয়ে যদি একটু আসি, যেটি এক্ষুনি আমি বিরতির সময় বলছিলাম, যে এই যে কদিন ধরেই আমরা নির্বাচনটা হয়ে যাওয়ার পর থেকে আমার মনে হয় যে এখন আর ট্রাম্প বোধহয় অতটা আলোচনায় না, যতটা আলোচনায় মেলানিয়ার নগ্ন ছবি, শরীরী আবেদন, কোথায় ছিলেন, কোথায় এলেন, কিভাবে মডেলিং করলেন, ইত্যাদি ইত্যাদি। তো মানে এই যে আমি বলতে চাচ্ছি যে পুরুষ মানুষ
মানুষ না, কিন্তু পুরো মানুষটা যে মানে ফুটে উঠছে সারা পৃথিবীর, এবং এটার থেকে আসলে মুক্তিটা কোথায়? মানে এভাবেই যদি সারাক্ষণ নারীকে দেখা হয়, মানে ফার্স্ট লেডি হয়েও তার কিন্তু মুক্তি নাই। হ্যাঁ, তাকে ওই সেই শরীরী বিভঙ্গ, ওই তার হিলের কত ইঞ্চি হিল, এন্ড অফ দ্য ডে সে তো নারী, সুতরাং তাকে তো এই এই ইয়ে মানে এই দোষ, এই আঘাত সইতেই হবে। তার অবয়বটা তো এবং নারী। আমার মনে হয় যে পৃথিবীর তাবৎ নারীরা এটাতে অভ্যস্ত হয়ে গেছে এবং এটা নিয়ে আসলে কিচ্ছু মনে করে না। হ্যাঁ, কারণ আপনি দেখুন যে আমি সে কি যেন রেজরের অ্যাড করছে, পুরুষ মানুষের রেজরের অ্যাড করছে, সেখানে একটা নারী এরকম হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এই যে দাঁড়িয়ে থাকা বা এই এটা নারীকে ওখানে দেখানো হবে এবং সেটা প্রোডাক্টটা বেশি বিক্রি হবে। আমি এটাতে সিরিয়াসলি আমার কোনো রকম আপত্তি নাই। আপত্তি নেই কারণ যদি নারীর মাধ্যমে কোনো প্রোডাক্ট ভালো বিক্রি হয়, ওয়াই নট? হ্যাঁ, কেন নয়? আমি সেটাতে কোনো রকম আপত্তি করতে চাই না। কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এই যে মানে নোংরা ভাবে ব্যবহার, এই মানসিকতা নিয়ে সেই মানসিকতা নিন্দা করতে পারি, কিন্তু সেই মানসিকতা আসলে আমরা নিন্দা করে অথবা আইন করে বন্ধ করা যাবে না। এটি ভেতরের মানে শাসক এবং শোষকের মধ্যে বা সম্পর্ক, সিস্টেমটা, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেহেতু আমরা যাই, সেটি। সিস্টেমটার মধ্যে কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মিলেনিয়ার কি আলোচনা নিয়ে আসার ফলে একটি জিনিস হয়েছে, সেটি হচ্ছে ট্রাম্প কি ভয়াবহ, কি মানে কি ভয়ঙ্কর দৈত্য, সেটি থেকে মানুষের দৃষ্টি খানিকটা হলো সরানো গেছে। এটি একটি পজিটিভ দিক হিসেবে আমি দেখতে চাই, যদি পজিটিভ নয়। এই কারণে নয়, ধরেন ট্রাম্প ভালো যদি হতেও চান, হতে পারবেন না। এই কারণ তাকে এই যে লিবারাল মিডিয়া বা কর্পোরেট মিডিয়াগুলো হতে দেবে না। এই কারণে যে কারণ ট্রাম্পের নির্বাচনের বিজয়ের মাধ্যমে তাদের পরাজয় হয়েছে, তারা সেই পরাজয়টিকে মানতে পারছে না একদমই। এবং এই মানতে না পারা থেকে তারা এখন ট্রাম্পকে যেরকম একটা দৈত্য হাওয়ান হিসাবে তাকে পোট্রে করতে চাইছে, একই সঙ্গে তার স্ত্রী যে কত খারাপ, কত নগ্ন, যে হোয়াইট হাউসে যাওয়া মাত্রই সেখানে প্রস্টিটিউশন শুরু হয়ে যাবে, এরকম একটি কথাবার্তা শুরু হয়েছে। অথচ মানে বিল ক্লিনটন যখন মনিকা লিউন্সকিকে নিয়ে এসে সিগার জ্বালিয়েছিলেন, তখন কিন্তু এই আলোচনা হয়নি। এই আলোচনা মনিকা লিউন্সকিকে নিয়ে বরং অনেক কথা হয়েছে, ক্লিনটনকে নিয়ে তেমন একটা আলোচনা হয়নি। তখন তো হিলারিরও দোষ ছিল, তখন বলা হয়েছে যে হিলারি হচ্ছে ক্ষমতা লোভী, এটা সেটা, হাজবেন্ডকে কেন কিছু বলছেন না, মানে নারীর দোষ যে সবকিছুতে। আমি 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 গতকালকে না পরশুদিন ফেসবুকে তো অনেক সময় অনেক ট্রল আসে, একটা জায়গায় দেখলাম যে আপনার দুইটা বিশেষণ বের করেছে হিলারির জন্য। হ্যাঁ, সে হচ্ছে খুবই সহনশীল, আমি শব্দটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, কারণ হচ্ছে সে মনিকাকে সহ্য করেছে, তার হাজবেন্ড একজন অন্য নারীর সঙ্গে সংস্রবের সেই জিনিসটাকে সে একসেপ্ট করেছে, এক্ষেত্রে সে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। হ্যাঁ, এবং এক্স্যাক্টলি আমি সেটা তখন প্রতিবাদ করলে না, হ্যাঁ, মানে সে কোনো প্রকার প্রতিবাদ করেনি, বিনা প্রতিবাদে সে তার হাজবেন্ডকে মেনে নিয়েছে। হ্যাঁ, এবং মনিকার বিষয়টাকে সে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। তো এই জায়গাটা আমি দেখলাম যে ফেসবুকে এটা নিয়েও কথা হচ্ছে যে হিলারি কতটা সহনশীল ছিল। এখন এই যে কন্ট্রাডিকশন আমাদের সমাজের মধ্যে, একদিকে মেলানিয়াকে বলা হচ্ছে সে উচ্ছৃঙ্খল একজন নারী, সে তার শরীর প্রদর্শন করে, এই কারণে আসলে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হবে ফার্স্ট লেডি হিসেবে আমেরিকানরা তাকে মানতে পারছে না। আবার অন্যদিকে দেখেন হিলারি যখন ফার্স্ট লেডি ছিল তখন তার হাজব্যান্ডের সাথে যে মনিকাকে নিয়ে যে রিউমারটা ছিল, হিলারি কত সুন্দরভাবে বিষয়টাকে মেনে নিয়েছে, সেই কারণে এবার হিলারির প্রশংসা হচ্ছে। তাহলে এটা কিন্তু সমাজের মধ্যে এবং আমাদের যে মানসিকতা, প্রচন্ড মাত্রায় যে কন্ট্রাডিকশনটা আমরা কাজ করি, আমরা আসলে নিজেরাও জানি না নারীকে আমরা কোন চোখে দেখতে চাই, আমরা পরিষ্কার না, আমরা জানি না, আমরা আসলে পরিষ্কার না। আমার একটা ফোন এসেছে, আমরা ফোনটি নিই। দর্শক, আপনার নাম বলে আপনি আমাদের সঙ্গে কি শেয়ার করতে চান বা কি জানতে চান অতিথিদের কাছে বলতে পারেন। আমার নাম হচ্ছে সুমন, আমি নারায়ণগঞ্জ থেকে ফোন করছি আর কি। তো আমার কোশ্চেনটা হচ্ছে আপনার যে আমেরিকার যে নির্বাচনটা গেল কিছুদিন আগে, তো নির্বাচনের সময় একটা প্রশ্ন হিলারির ব্যাপারে আসছিল যে মানে ইমেল কেলেঙ্কারি যে ব্যাপারটা, তো এফবিআই তদন্ত করে দেখছিল যে আপনার ওইখানে কোনো কি পাওয়া যায় নাই। কিন্তু নির্বাচনের এক সপ্তাহ আগে আবার নতুন করে পুনঃতদন্তের যে ব্যাপারটা, ওটার মধ্যে কি ট্রাম্প কোনোভাবেই হয়তো ইনভলভ হইতে পারে নাকি ওনার কোনো ইয়ে আছে? বা আবার উনি আবার নির্বাচনের আগের দিন আবার বললো যে না কোনো কেলেঙ্কারি নাই, তা আবার আজকে আচ্ছা, প্রশ্ন আমরা বোধহয় বুঝতে পেরেছি, এটা মানে হিলারি জড়িত কি জড়িত না, এত বড় প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো কিনা। কিন্তু ওনাকে একটি কথা বলতেই পারি যে ভাই, এটা বাংলাদেশ নয় যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য জাল ভোট প্রদান করা যাবে, কিংবা ধরুন নির্বাচনের
কি বলে নির্বাচনের কিছুদিন আগে এফবিআই বিষয়টি তুলেছে, এখানে ট্রাম্পের আসলে কিছু করার ছিল না বা ট্রাম্পের কোনো হাত এখানে নেই। তাছাড়া এটা কিন্তু নির্বাচনের অনেক আগে থেকেই হিলারির ইমেল কেলেঙ্কারির বিষয়টা তখন কিন্তু যখন নির্বাচনের হাওয়া শুরুও হয়নি সেই সময় থেকে কিন্তু হিলারির এই জিনিসটা, উনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন থেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। বিকজ আমেরিকায় অফিসিয়াল ইমেলগুলো খুবই ক্লাসিফাইড থাকে, সেইখানে সে যখন পার্সোনাল ইমেল ইউজ করেছে এটা মানে আমি মনে করি ভায়োলেশন অফ রুলস। একজন ফরেন মিনিস্টার হিসেবে উনি এটা করতে পারেন না। তো আমরা হয়তো সরাসরি বলতে পারবো না বা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এটা করেছি কি করে নাই, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটু হলেও করেছে। গণমাধ্যমের ভূমিকা যদি মাসুদ আমি আছি, আমরা পুরো নির্বাচন জুড়েই গণমাধ্যমের যে ভূমিকা দেখেছি, গণমাধ্যম আমাদেরকে একরকম দেখাতে চেয়েছে এবং তার ফলাফল তারপরে আমরা দেখেছি আর কি। এবং আমরা তো বলছি যে আপনি যেটি বললেন যে আসলে দুইবার ছিল ডেমোক্রেটরা, তারা কি চেঞ্জ নিয়ে এসেছে সেই চেঞ্জটা তো মানুষ দেখতে চায়। যখন কোনো চেঞ্জ দেখতে পেল না তখন তারা পরিবর্তনের চিন্তাটা করতেই পারে। এই যে গণমাধ্যমের ভূমিকার মধ্যে যে শুধু পলিটিক্সটা না, এই যে নারীকে একটুখানি সস হিসেবে ঢুকিয়ে দেওয়া, এবং এটা এখন আর মনে হয় না শুধু সস হিসেবে এটি আর আছে। নারীর যে একটা ভালো ধরনের এক ধরনের পলিটিক্সের একটা মাপকাঠি, একটা টুলস, একটা সেইটা বোধহয় এই নির্বাচনে আমরা দেখতে পেলাম খুব ভালো মতো। এবং এই নির্বাচনে না, আসলে আগেও এরকম হয়েছে যে নারীকে এক ধরনের মনিকা লিন্ডস্কিকে টুলস বানানো হয়েছে, মানুষের ব্যক্তিগত বিষয়কে কিভাবে যৌনতা ইত্যাদি ইত্যাদি দিয়ে মোড়ক দিয়ে করে সেটাকে সামনে উপস্থাপন করা, এই বিষয়গুলো তো আমরা আগেও দেখেছি, এখনো এই দেখলাম। নির্বাচনকে কেন্দ্র করে আমি এই নির্বাচনের কথা যদি বলি, তো এই নির্বাচনকে কেন্দ্র করে যে ঘটনাটি মিডিয়া ঘটিয়েছে, মিডিয়া মনে করেছে এটি তাদের নির্বাচন এবং তারা হিলারিকে নির্বাচিত করার মাধ্যমে তাদের বিজয় হবে। আমি একটা লেখা লিখেছি যে সেখানে আমার বক্তব্য ছিল এটা যে ট্রাম্প আসলে একা জিতেছেন, ট্রাম্পের পেছনে কেউ ছিল না। আপনি ট্রাম্পের নির্বাচনী ফান্ড দেখুন, মাত্র $89 মিলিয়ন। ভোটাররা ভোট দিয়ে জিতিয়েছেন $89 মিলিয়ন। সেই $89 মিলিয়ন ওনার নিজের এবং আরো দুই একটা কোম্পানি হয়তো ওকে ওর ফান্ডে টাকা দিয়েছে। হিলারির ফান্ডে অলমোস্ট $2 বিলিয়ন কারা দিয়েছে? ইসরায়েলি লবি দিয়েছে, তারপরে দিয়েছে ব্যবসায়ীরা, তেল সমৃদ্ধ দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত। আচ্ছা, আমরা যদি নারীর প্রসঙ্গ নিয়ে আসি, হিলারি কি করে এই সব দেশ থেকে অর্থ নেন তার নির্বাচনী ফান্ডের জন্য, যেখানে নারীর কোনো রকম অধিকার নেই। নারী ওখানে কোনো শ্রেণীর নাগরিকই নয়, নারী ওখানে একটা অবজেক্ট, ফার্নিচারের মতো কিংবা পাপোশের মতো, তাকে ব্যবহার করা যায় যেভাবে, যত্রতত্র যেভাবে সেভাবে। তার মানে হচ্ছে আমরা এই যে আমি একটু আগে যেটা বললাম যে যেহেতু ট্রাম্প একা জিতেছেন, সেহেতু এখন এই লিবারেল মিডিয়াগুলো একটা জোট হয়ে তার বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেই অপপ্রচারটি চালাচ্ছে। এবং সেই অপপ্রচারের হচ্ছে কে, টুল হচ্ছে আবার আরেকজন নারী, তার স্ত্রী। হ্যাঁ, তা আপনি যেভাবেই দেখেন না কেন, বাংলাদেশে কি হয়েছিল, বাংলাদেশে আমরা যদি 80-র দশক চিন্তা করি, যে ধরেন আওয়ামী লীগের কথা যদি চিন্তা করি, আওয়ামী লীগের শেখ হাসিনাকে নিয়ে এসে আওয়ামী লীগের কোনো বড় বড় কয়েকজন নেতা ভেবেছিলেন যে শেখ হাসিনাকে সামনে রেখে তারাই আসলে করবেন। হ্যাঁ, এবং শেখ হাসিনাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল যে আপনি হন, আপনি গান্ধী হবেন, আপনি কেন আলংকারিক একটা পদে থাকেন আর কি। হ্যাঁ, আপনি, কিন্তু শেখ হাসিনা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতা নির্বাচন করার বাই ডিফল্ট রেজাল্ট কিন্তু খালেদা জিয়াকে বিএনপির প্রধান নির্বাচন করা। বুঝতে পেরেছেন? তার মানে দেখুন, একটি ছোট্ট ঘটনা শেখ হাসিনার একটু অ্যাডামেন্সি আমাদেরকে দুজন নারী নেতৃত্ব দিয়েছে। আমরা এই অ্যাডামেন্সিটা না থাকলে আমরা হয়তো পেতামই না, কত বছর লাগতো জানি না, আমরা পেতাম না আসলে। এবং আমাদেরকে আমরা যতই বলি না কেন যে শেখ হাসিনা বা খালেদা জিয়া পিতৃতান্ত্রিক বা পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে এসেছেন বা করেছেন, এত সোজা নয় বাংলাদেশের মতো একটি পুরুষতান্ত্রিক এবং আমি বলবো মোল্লাতান্ত্রিক দেশে রাজনীতি করা। আপনি খালেদা জিয়াকে আমি মাঝে মাঝে ধন্যবাদ জানাই যে উনি একজন ইসলামিস্ট একটি ফোরামের নেতা, তারপরে উনি শিফন পরে তাদের সামনে বসে কথা বলতে পারছেন, তাদের সামনে বসে গোলাপি লিপস্টিক নিয়ে কথা বলতে পারছেন। দ্যাটস এ গাটস। আমি খালেদা জিয়াকে এই কারণে সিরিয়াস আমি ধন্যবাদ জানাই। সো নারীর উন্নয়ন আসলে নারীকে চিন্তা করতে হবে যদি আমরা ওইভাবে চিন্তা করি। আপনারা অন্য পক্ষের কথাটা বলছেন, আমি যদি অন্য পক্ষ হিসেবে নিজেকে মনে করি না, কিন্তু
নারীকে এগোতে হলে, নারীকে যদি শক্তিশালী হতে হয়, সেই শক্তিময়তাটা কিন্তু নারীর ভিতর থেকে আগে আসতে হবে, তারপরে সেটাকে নিয়ে ফাইট করার কথা বলা যেতে পারে। আরেকটা ফোন এসেছে, আমরা ফোনটি নিই। দর্শক, আপনি কথা বলতে পারেন আমাদের অতিথিদের সঙ্গে, আমরা শুনছি। আপু আসসালামু আলাইকুম। বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপু হিলারি একসময় ফার্স্ট লেডি ছিলেন, ঠিক আছে? তো এখন উনি পররাষ্ট্রমন্ত্রী ছিল থাকা অবস্থায় যে হিলারি এখন আবার যে ইলেকশন করলো, তো আমেরিকার মানুষ কেন হিলারিকে ইলেকট্রনিক ভোট দিল না? জিনিসটা কি একটু ভিন্নধর্মী না? তো এই যে কত ইলেকট্রনিক বোর্ডে, লোকাল বোর্ডে যেভাবে উনি আগিয়েছিল, বাট ইলেকট্রনিক বোর্ডে কেন হিলারি হারলো? আপনি লোকাল ভোট বলতে কি বোঝাচ্ছেন? Popular vote একটু বলতে, আচ্ছা, পপুলার ভোট বোঝাচ্ছেন আপনি? বেশি পেয়েছে। আচ্ছা, আপনি যদি একটু বলেন লীনা পারবেন। এখানে মনে হয় গণমাধ্যমের একটা ভূমিকা আবারও চলে আসে। আমরা কিন্তু নিউজ মিডিয়াগুলোতে কিন্তু দেখেছিলাম হিলারি জিতে গিয়েছে, হ্যাঁ, এবং থেকেই। হ্যাঁ প্রথম থেকেই পাবলিসিটি বলেন, ইভেন রেজাল্টের সময়ও প্রথম দিকে আমি কোথাও যেন দেখলাম যে হিলারি এগিয়ে আছে, এরকম অলরেডি নিউজ, এগিয়ে ছিল। হ্যাঁ এগিয়ে ছিল, রাত কিন্তু 11টা পর্যন্ত এটা একটা গণমাধ্যম কি দায়িত্বশীল ভূমিকা জায়গা থেকে কি সে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে পারে যে হিলারি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে? আমি অলমোস্ট এরকম কমপ্লিটেড একটা নিউজ দেখেছিলাম, হ্যাঁ। সো এখন বিষয় হচ্ছে যে গণমাধ্যম কিন্তু একটা বড় ভূমিকা রাখে সমাজে মতামত গঠনে এবং মানুষের মনন জগৎকে কিন্তু পরিচালনা করতে। মোরলীয় করে কখনো কখনো। হ্যাঁ, আপনি দেখেন সরকারের বাইরে গণমাধ্যমকে কিন্তু ছায়া সরকার বলা হয়। কেন বলা হয়? কারণ এত বড় ইম্প্যাক্ট কিন্তু সাধারণ মানুষের মধ্যে আর কোনো মিডিয়া রাখতে পারে না। তো আপনি আজকে গণমাধ্যমে একটা কথা বলছেন, এই যে আমরা আজকে কথা বলছি, এই কথাটা যতগুলো মানুষ শুনছে তাদের ভিতরে এক ধরনের কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, সেইখান থেকে তারা এক ধরনের একটা মতামত গঠনের দিকে চলে যাচ্ছে। সো নির্বাচনের ক্ষেত্রেও এই ধরনের একটা ভূমিকা কিন্তু হয়েছিল যে ভোটে মানুষের মুখে মুখে হিলারি ছিল, কারণ ট্রাম্পের কিছু নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স আমরা প্রথম থেকে কিন্তু দেখছিলাম। সেটা কার মাধ্যমে দেখেছেন? হ্যাঁ, সেটাও গণমাধ্যমেই জেনেছি, কারণ আমরা তো ট্রাম্পকে চিনতাম না। বাংলাদেশি নাগরিক হিসেবে ট্রাম্পের চরিত্র সম্পর্কে আমার জানার কথা না, কিন্তু গণমাধ্যমই আমাদের সামনে নিয়ে এসছে। এই যে একটা ডিভাইড অ্যান্ড রুলের একটা পলিসি গণমাধ্যম প্রথম থেকেই পালন করে এসেছে, এই জায়গাটা এক ধরনের ফ্যান্টাসি তৈরি করেছিল আমার মনে হয়। হিলারি নিজেও কিন্তু একটা কিংডম নিজের মধ্যে সৃষ্টি করেছিল যে শি উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ আমেরিকা। সো এই আমার মনে হয় যে ওই যে বাস্তবতা এবং হচ্ছে আপনার সত্যিটা কি এবং যেটা প্রচারণা, এটার মধ্যে দুইটা যে ফারাকটা, সেটি নির্বাচনে মানে আমি যদি খুব নিয়ে সত্যি কথা বলি, মানুষের হার্টটা তারা ধরতে পারেনি, মানুষের রিদমটা তারা ধরতে পারেনি, রিয়েল আমেরিকানরা আসলে কি চাচ্ছে। আমরা একটা বিরতির সময় আবারও চলে এসেছি, ফিরে এসে আবারও কথা বলবো। আজকে অন্য পক্ষ অনুষ্ঠানে কথা বলছি হোয়াইট হাউসে ফার্স্ট লেডিদের আসা যাওয়া, এই বিষয়টি নিয়ে। থাকুন আমাদের সঙ্গে, ফিরছি খানিক বাদে। আজকে অন্য পক্ষ অনুষ্ঠানে আপনারাও আছেন। অন্য পক্ষ অনুষ্ঠানে কথা বলছি হোয়াইট হাউসে ফার্স্ট লেডিদের আসা যাওয়া, এই বিষয়টি নিয়ে কথা বলছি। মাসুদা ভাট্টি এবং লীনা পারভিন আমার সাথে, তারা দুজন আছেন, কথা বলছেন যে বিষয়টি নিয়ে আমরা এক্ষুনি কথা বলছিলাম। যে আপনি বলছিলেন যে খালেদা জিয়ার গার্ডস, শেখ হাসিনার একটু এগিয়ে আসা, এটা না হলে হয়তো আমরা বাংলাদেশে আজকে নারী নেতৃত্বই পেতাম না। আমরা যদি এই আমেরিকান মেলানিয়া, হিলারি ক্লিন্টনের সাথে এইটাকে, আমাদের রিজিয়নটাকে একটু নিয়ে আসি, যেটি আমি বলছিলাম যে এখন বোধহয় বাংলাদেশে হেফাজত ইত্যাদি ইত্যাদি নানান কিছুর পরে, এবং কথায় কথায় দুই মহিলা কি করবে, এতে মনে হয় এক ধরনের রেডিনেস মনে হয় আমাদের মধ্যে চলে এসছে যে এরপরে একটা পুরুষ, যদি সেরকম যোগ্য কোনো পুরুষকে পাওয়া যায় ভোট দেওয়ার মতো, তাহলে সব ঝাঁপায় পড়ে ভোট দিত। তাহলে এই যে নারী নেতৃত্ব, এতদিন ধরে নারীদের যে নারী নেতৃত্বই বলি আমরা, যদিও এটার পেছনেও ঠিক নারী নেতৃত্ব বলেই যে খুব তৃপ্ত হওয়ার কিছু আছে সেটা নাই, সেটা আমরা সবাই জানি, কিন্তু তাহলে এতদিন ধরে কিন্তু তৃপ্ত হওয়া নাই কেন উর্মি? এটা আসলে দেখুন, আমি সবসময় একটি কথা বলি যে ধরুন খালেদা জিয়া অথবা শেখ হাসিনা যে নীতিটি বা যে কার্যক্রমটি উনি ইমপ্লিমেন্ট করতে চান, তা কাদের দিয়ে করবেন? তাদের তো করবেন না, মানে পুরুষদের দিয়ে, কারণ পুরুষতান্ত্রিক ব্যবস্থা
আপনি দেখুন শেখ হাসিনা ক্ষমতায় এসে কতজন নারীকে ডিসি বানিয়েছেন, কতজন নারীকে বিচারপতির পদে বসিয়েছেন, এটি তোমাকে দেখিনি ভাই। এটা তো এখন আসলে- অনেকগুলো জেলাতে শুধুই হ্যাঁ, নারী এবং ডিসি। শেখ হাসিনার আজকে যে সমালোচনা হচ্ছে, চারদিকে যে সমালোচনা যারা করেন, তাদের মূল সমালোচনা হচ্ছে শেখ হাসিনা নারীকে বেশি বেশি দিয়ে ফেলছেন, মানে ক্ষমতা দিয়ে ক্ষমতায়ন করে ফেলছেন। ফেলছেন। এটি যে কত বড় ভয়াবহ প্রবণতা, এই প্রবণতা আসলে সিরিয়াসলি আত্মঘাতী। শুধু তাই নয়, আরেকটি জিনিস, আমি যদি বলেন ফার্স্ট লেডির কথা বলছেন, আমরা ফার্স্ট লেডি নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের খালেদা জিয়া ফার্স্ট লেডি ছিলেন, কারণ বাংলাদেশে যখন স্বৈরশাসকরা ক্ষমতায় এসেছে, জিয়াউর রহমান প্রথম স্বৈরশাসক ক্ষমতায় এসেছেন, তখন খালেদা জিয়া ফার্স্ট লেডি ভূমিকা পালন করেছেন, এবং তারপরে রওশন এরশাদ হয়েছেন, দুজনই স্বৈরশাসকের স্ত্রী হিসাবে। হ্যাঁ, ভারতে কিন্তু আমরা ফার্স্ট লেডির এই কনসেপ্টটাই দেখি না। হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ী চিরকুমার ছিলেন, বা তারপরে মুরারজি দেশাই, তাদের স্ত্রীদের নিয়ে কখনোই আমরা কোনো কথা শুনি না। এবং এখন মোদিও চিরকুমার স্ত্রী আছেন, আমরা স্ত্রী জানি আছেন, হ্যাঁ, মানে এখন কিন্তু তিনি পর্দার অন্তরালে চিরকুমার আসলে ব্রতই সামনে পালন করেন। প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশে কেন আসলে, যে দেশে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা কার্যকর থাকে, সেই সব দেশেই প্রেসিডেন্টের স্ত্রী, বা প্রেসিডেন্ট যদি নারী হন তার স্বামী, ফার্স্ট লেডা কেউ আসলে বলে কিনা জানি না, প্রথম পুরুষ কি কেউ বলে না, যাই হোক, প্রথম মানে ফার্স্ট লেডি হিসাবে পাওয়া যায়। কিন্তু ফার্স্ট লেডিটা যে খুব ভালো হবেন, দেশ পরিচালক হবেন, তা কিন্তু কোনো জায়গাতেই নেই। ইমেলদা মার্কোস ছিলেন, ইমেলদা মার্কোস তো হতে পারেননি। তার জুতা নিয়েই কথা হয়েছে। হ্যাঁ, তার জুতো আমার নিয়েই আরেকটা কথা ফোন হয়েছে। এসেছে, আমরা ফোনটা একটু নিয়ে নিই। দর্শক, আপনি কথা বলতে পারেন আমাদের অতিথিদের সাথে, কি জানতে চান বা কি শেয়ার করতে চান। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার প্রশ্নটি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম শহীদ। আমার প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের যে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প, ওনার স্ত্রী, ওনার একটা বক্তব্য দিয়েছিলেন যে ওনার যেহেতু ওনার বিরুদ্ধে যখন বিরোধীরা প্রপাগান্ডা চালাচ্ছিল, তখন ওনার স্ত্রী বলছে যে আমার চেয়ে ট্রাম্পকে কেউ বেশি জানে না, কারণ আমি ওনার স্ত্রী। সুতরাং এটাও একটা ওনার বিজয় মানে ভোট পাওয়ার একটা বিষয়। তো সেই হিসেবে ট্রাম্পের স্ত্রী মানে ফার্স্ট বর্তমান লেডি, উনি কি ভবিষ্যতে মানে রাজনীতিকে আসার সম্ভাবনা আছে কিনা, বা হিলারির মতো উনিও একটি নির্বাচনে দাঁড়াবে কিনা? কেন নয়, এটলিস্ট সুন্দরী একটা প্রেসিডেন্ট তো পাওয়া যাবে আমেরিকাতে, তাই না? আপনারা তো তাই চাইছেন। ধন্যবাদ আপনাকে। করতেই পারি, হতেই পারে, সব সম্ভবের দেশ আমেরিকা এবং বাংলাদেশ দুটোই। এখানে উর্মি, আমি একটু জাস্ট বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের ক্ষেত্রে আপা যেটা বললেন, হ্যাঁ, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি যখন থাকে তখন অ্যাকচুয়ালি বাংলাদেশেও এই কনসেপ্টটা কিন্তু নিয়ে এসেছিলেন। তখন আমরা রওশনের সাথে তখন জামদানি শাড়ি নিয়ে রোশনের কথা সাথে বলেছি। জামদানি শাড়ি নিয়েই কথা হয়েছে। আমার মনে হয় রোশনের সাথে সময় জামদানি শাড়িটা যতটা পপুলার ছিল, আর অন্য কোনো সময় এতটা পপুলার ছিল কিনা জানা নাই, কারণ উনি প্রতিদিন একটা করে শাড়ি পরতেন, ওনার জন্য স্পেশাল নিয়ে আলোচনা হতো, তখন BTV তে কিন্তু খবরে। রোশনের সাথে কি অন্য রঙের কোনো পরলেন? কোয়ালিটি আমাদের সামনে ছিল না। আমাদের একজন প্রথম মানে ফার্স্ট লেডি আছেন, যিনি প্রতিদিন একটা করে জামদানি এখন পরেন। বিরোধী দলের নেতা হয়েও বোধহয় এতখানি আলোচনায় উনি আসেন এতখানি না। আলোচনায় নাই। এখন কিন্তু সে একটা পলিটিক্যাল ফিগার, চমৎকার বক্তা। হ্যাঁ, পলিটিক্যাল ফিগার। ওনারও কিন্তু পলিটিক্যাল ইডিওলজি আছে, উনিরও কিন্তু একটা স্ট্যান্ড আছে। এই জায়গাটা কিন্তু আমরা কেউ হাইলাইট করছি না। আমাদের শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই যে কনসেপ্টটা, আমার মনে হয় যে এই কনসেপ্টের জায়গা থেকে এই মুহূর্তে আমরা বোধহয় একটু সরে এসেছি, বিকজ অফ, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা শেখ হাসিনার ব্যক্তিত্বের কারণে। শেখ হাসিনা এই মুহূর্তে একজন নারীর চেয়েও একজন রাষ্ট্রপ্রধান, একজন নারীর চেয়েও উনি একজন সিদ্ধান্ত দিতে পারদর্শী, এবং একজন নারীর চেয়েও উনি একজন আন্তর্জাতিক ক্যারেক্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এবং এই যে তার ব্যক্তিত্ব, এই যে তার প্রেজেন্স, সেই জায়গাটার কারণে আমার মনে হয় যে এখন আমরা কিন্তু দুই মহিলার চুলাচুলি, দুই মহিলার কামড়াকামড়ি, এই টাইপের আলোচনা কিন্তু এখন অনেকটা কমে এসছে আমার মনে হয়। উর্মি, এই কিছুদিন আগেও 2007 সালে যখন 1/11 হলো, হ্যাঁ, আমরা আমাদের বিখ্যাত সব মানে রাজনৈতিক অ্যানালিস্ট, পলিটিক্যাল অ্যানালিস্ট কিংবা সম্পাদকদের দেখেছি বিদেশের কাগজে কলাম লিখতে, টু ব্যাটল অফ টু বেগমস। আমরা কিন্তু সেটা ভুলিনি। হ্যাঁ, এটি একটি যেরকম মানে ভয়াবহ তথ্য। আরেকটি তথ্য আমি লিনার সাথে অ্যাড করতে চাই, সেটি হচ্ছে ইন্দিরা গান্ধী যখন খুব দুর্দণ্ড প্রতাপ সাহসী আয়রন লেডি হিসাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন, এবং সেই সময় এক ইংরেজ মানে এক বিদেশি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনার মন্ত্রিসভায় নারী এত কম কেন? বলে, আমার মন্ত্রিসভায় তো আমি একমাত্র পুরুষ। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং কথা। এই কারণে আমরা ধরুন শেখ হাসিনার কথা চিন্তা করে দেখি, শেখ হাসিনা যেসব
সিদ্ধান্ত নিচ্ছেন। শেখ হাসিনা যেসব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে আসলে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন, সারা পৃথিবীর সাথে একা লড়ে যাচ্ছেন, এবং শুধু পৃথিবীর সাথে কেন, দলের সাথেও তার দল এক একটা অপকর্ম করছে, শেখ হাসিনা সেগুলোকে ম্যানেজ করতে হচ্ছে তার ফুল ক্যাবিনেট কিন্তু আরেকদিকে। চলছে। সুতরাং আমরা কি বলতে পারি না যে শেখ হাসিনা একমাত্র পুরুষ লড়ে যাচ্ছেন আসলে বাংলাদেশে এই মুহূর্তে? এই লড়ে যাওয়া বা বিভিন্ন কিছু আয়রন লেডি, মানে আপনাকে ওই যে পুরুষের কাতারে দাঁড়াতে হয়, মানে আমি কেন একজন মানুষ হিসেবে স্বয়ংসম্পূর্ণ হয়ে দাঁড়াতে পারি না? আমাকে কেন আয়রন লেডি, মানে আরেকটু বেশি অ্যাক্ট করতে হয়? আমি যা আয়রন লেডি তার থেকে আরেকটু কে বেশি। বলে? আয়রন লেডিটাও কিন্তু পুরুষরাই বলে, মেয়েরা কিন্তু কখনো বলে না যে আমি আয়রন লেডি, বা মানে আপনি কাউকে বলবেন না। এইটাও আসলে তৈরি করো এক ধরনের মেক করে, এবং আমাদের Absolutely. সম্পর্কে যে সারাক্ষণই মেক করা চলতে থাকে, এবং এগুলো কেটে কেটেই আসলে আমাদেরকে এগোতে হবে মনে হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় যে আমরা মোটামুটি ভালো একটা আলোচনা করতে পারলাম। হয়তো আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে, কথা হবে। দুজনকেই অনেক ধন্যবাদ। ছিলাম অন্যপক্ষ অনুষ্ঠানে, কথা বললাম মার্কিন ফার্স্ট লেডিদের আসা যাওয়া এই বিষয়টি নিয়ে। আবারও দেখা হবে অন্যপক্ষ অনুষ্ঠানে শনিবারে 10টা 15 মিনিটের সঙ্গেই থাকুন।